হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ম্যাথের ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এর ত্রৈরাশিকের কোষে দেখি 10.2। এর আগে কোষে দেখি 10.1 আপলোড হয়ে গেছে অলরেডি। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করো, সেখানে প্লেলিস্ট করা আছে ক্লাস 8 ম্যাথ বলে, সেখান থেকে তোমরা সহজে ক্লাসটা দেখে নিতে পারবে। আজকের ক্লাস ত্রৈরাশিকের কোষে দেখি 10.2। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। কোষে দেখি 10.2-এর একের অঙ্কটা প্রথমে আমরা করব। গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো, এই অঙ্কে 3টে জিনিস দেওয়া আছে, অর্থাৎ 3টে রাশি দেওয়া আছে। একটা হলো জনসংখ্যা, একটা হলো দৈনিক কাজের সময় যেটা ঘন্টাতে দেওয়া আছে, এবং আরেকটা হলো দিন সংখ্যা। এখানে আমাদের দিন বের করতে হবে। আমরা আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে রাশিটাকে বের করতে হয়, সেই রাশিটাকে সবসময় নিজের ডান দিকে লিখতে হয়, অর্থাৎ খাতার ডান দিকে লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখে নেব দিন সংখ্যা। কেন? কারণ আমাদের দিন সংখ্যা নির্ণয় করতে হবে। এরপর মাঝখানে লিখবো আমরা দৈনিক কাজের সময়, যেটা আছে আমাদের ঘন্টাতে, আর এইদিকে লিখবো জনসংখ্যা। এবার আমি দেখি অঙ্কতে কি দেওয়া আছে। দেওয়া আছে 14 জন লোক, যখন 14 জন লোক ছিল তখন ওরা দৈনিক 4 ঘন্টা করে কাজ করত এবং কাজটা 15 দিনে সম্পূর্ণ হতো। তাহলে বলছে 24 জন লোক যদি দৈনিক 7 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে। এই আমাকে কত দিনটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, দৈনিক কাজের সময় বলতে বোঝায় যে একদিনের লোকগুলো কত ঘন্টা করে কাজ করছে। মানে 14 জন লোক রোজ প্রত্যেক দিন 4 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কাজটি সম্পূর্ণ হবে 15 দিনে। কিন্তু যদি 24 জন লোক একদিনে 7 ঘন্টা করে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের সম্পর্কগুলো দেখতে হবে। এর আগের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কি হয়েছিল, দুটো রাশি ছিল এবং দুটো রাশির মধ্যে আমরা দেখেছিলাম যে ওটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। যদি তোমাদের কারো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যাপারটা ক্লিয়ারলি না থাকে তাহলে তোমরা অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। তোমাদেরকে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের ধারণাটা অবশ্যই ক্লিয়ার করতে হবে এই অঙ্কগুলো করার আগে, যেটা আগের ক্লাসে খুব ভালোভাবে আমি ক্লিয়ার করে দিয়েছি। আজকেও আমরা অঙ্ক চলাকালীন ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, প্রথমে এখানে যেহেতু দিন সংখ্যা বের করতে হবে তাই জনসংখ্যার সাথে একবার দিন সংখ্যার সম্পর্ক দেখব, আর একবার দৈনিক কাজের সময়ের সাথে দিন সংখ্যার সম্পর্ক দেখব। তাহলে একবার তোমরা ভাবো, যদি জনসংখ্যাটা স্থির থাকে, অর্থাৎ কোনো 14 বা 24 জন যদি না হয়, পুরোপুরি স্থির থাকে, তাহলে তোমরা ভাবো যে দৈনিক কাজের সময়টা যদি বাড়ানো হয় তাহলে কাজটা কম দিনে শেষ হবে না বেশি দিনে শেষ হবে। তোমরা এটা একটু ভাবো যে মনে করো যে রোজ 4 ঘন্টা করে কাজ করলে কাজটা 15 দিনে শেষ হচ্ছে। কিছু মিস্ত্রি আছে যারা রোজ 4 ঘন্টা করে কাজ করছে এবং কাজটা 15 দিনে শেষ হচ্ছে। এবার তারাই বললো যে ঠিক আছে, আমরা 4 ঘন্টা করে করবো না, আমরা রোজ 7 ঘন্টা করে কাজ করব। তাহলে রোজ যদি ওরা কাজের সময়টাকে বাড়িয়ে দেয় তাহলে অবশ্যই কি হবে, দিন সংখ্যাটা কমবে, আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই তো, আমাদের কাজটা কম দিনেই শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে যখন আমাদের দৈনিক কাজের সময়টা বাড়ছে, মানে 4 ঘন্টা থেকে 7 ঘন্টা হচ্ছে, তখন আমাদের দিন সংখ্যাটা কমছে, তাই তো। তাহলে এখানে একদিকটা যখন বাড়ছে, মানে একটা রাশি যখন বাড়ছে তখন আরেকটা রাশি কমছে। এটা আমাদের কি সম্পর্ক ছিল? এটা আমাদের ব্যস্ত সম্পর্ক ছিল, তাই তো। যখন একটা রাশি বাড়ে এবং আরেকটা রাশি কমে তখন ওটা আমাদের
ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এখানে দৈনিক কাজের সময় এবং দিন সংখ্যার মধ্যে কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে এটার মধ্যে কি সম্পর্ক হলো? এটার মধ্যে ব্যস্ত সম্পর্ক হলো। ঠিক আছে, এবার আমরা ভাববো যে জনসংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক। আগের দিন আমরা বলেছিলাম যে জনসংখ্যা আর দিন সংখ্যা সব সময় ব্যস্ত সম্পর্কই হয়। এটা চিরকাল মনে রাখবে যে জনসংখ্যা আর দিন সংখ্যা সব সময় ব্যস্ত সম্পর্ক হয়। কেন? কারণ তোমরা ভাবো যে দৈনিক কাজের সময়টা যদি স্থির থাকে আমাদের, মানে মনে করো 14 জন মিস্ত্রি আছে, ওরা বললো যে আমরা রোজ 4 ঘন্টা করে কাজ করবো, দিয়ে কাজটা 15 দিনে শেষ হলো। এবার মনে করো ওরা বললো না আমরা 7 ঘন্টা করব না, আমরা রোজ 4 ঘন্টা করেই কাজ করব, মানে কাজের সময়টা ধরে নাও স্থির আছে, কিন্তু আমরা লোক বেশি নিয়ে আসবো। আমরা 14 জন আসতাম, এবার আমরা 24 জন আসবো। তাহলে তোমরা বলো যে যেই জনসংখ্যাটা বেড়ে গেল, মানে লোক বল বেড়ে গেল, তাহলেও কাজটা তাড়াতাড়ি শেষ হবে, তাই তো? যদি 24 জন লোকও যদি রোজ 4 ঘন্টা করে কাজ করে, তবুও কি হবে? কাজটা তাড়াতাড়ি শেষ হবে। তাহলে এইদিকে যেমন জনসংখ্যাটা বাড়লো, ওইদিকে কাজের দিন সংখ্যাটা কমলো। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি ব্যস্ত সম্পর্কই হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যেও সম্পর্কটা কি হলো? ব্যস্ত সম্পর্কই হলো। এই দুটোর মধ্যে সম্পর্কটাও ব্যস্ত সম্পর্কই হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দৈনিক কাজের সময় সাথে দিন সংখ্যার যা সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, এবং জনসংখ্যার সাথে দিন সংখ্যা তাই সম্পর্ক। তো এখানে তোমাদের লিখতে হবে, প্রথম ধাপ লিখতে হবে যে জনসংখ্যাকে স্থির রেখে দৈনিক কাজের সময় যদি বাড়ানো হয়, তাহলে কাজ কম দিনে শেষ হবে। অতএব দৈনিক কাজের সময় আর দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিতে আছে। এবং দ্বিতীয় ধাপ আমাদের লিখতে হবে যে দৈনিক কাজের সময়কে যদি স্থির রাখা হয়, তাহলে জনসংখ্যা বাড়লে আমাদের কাজ কম দিনে শেষ হবে, মানে এইদিকে বাড়লে এদিকেও কমছে। তাহলে অতএব জনসংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিতে আছে। তোমাদের এটা একটু লিখে নিতে হবে। এরপর আমরা বের করব দিন সংখ্যা। দেখো আমরা কিভাবে বের করি। তো লিখবো অতএব দিন সংখ্যা, তারপর দেখো দিন সংখ্যা যেটা জানি না তার উপরে কি লেখা আছে, মানে কত দিন সংখ্যাটা আমাদের দেওয়া আছে 15, সেটা লিখবো 15 ইন্টু, যেহেতু আমাদের এখানে দিন সংখ্যা বাদ দিয়ে আর দুটো রাশি আছে, তাই দুটো বাই একেবারে আমরা দিয়ে নিলাম। এবার ভাববো যে জনসংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে ওপরে 14 আছে, নিচে 24 আছে। এই ওপরে 14 আর নিচে 24, এটাই লিখে দেব। ঠিক, সরল সম্পর্ক হলে একটু অন্যরকম ভাবে লিখতে হয়। সেটা যখন সরল সম্পর্ক আমরা কিছু পাবো অঙ্কে, তখন সেটা বলবো। এখন দেখো দৈনিক কাজের সময় এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ওপরে 4 নিচে 7, সেটাই লিখে দেবো, ওপরে 4 নিচে 7। এরপর কি করতে হবে? কাটাকুটি করতে হবে। তাহলে কাটাকুটিটা করে নিই। এবার দেখো কোনাকুনি কাটে, তোমরা সবাই জানো কোনাকুনি কাটে, ওপর নিচে কাটে, কিন্তু পাশাপাশি কাটে না। পাশাপাশি কি হয়? গুণ হয়। কিন্তু আমি এখানে দেখো 7 দুগুণে 14 কেটে নিতে পারবো। এই পাশাপাশি কিন্তু 2 আর 4 কাটবে না, এটা কিন্তু কাটবে না। কিন্তু কোনাকুনি 4 6 24 কাটলো। ঠিক, এবার 2 3 6 কাটবো, 2 3 6 এবং 3 5 15। তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি একমাত্র এখানে পড়ে থাকছে আমাদের 5। তাহলে উত্তর আমাদের হলো 5 দিন। 5 দিন মানে 24 জন লোকের যদি 7 ঘন্টা করে দৈনিক কাজ করে, তাহলে ওদের কাজটা মাত্র 5 দিনেই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এরপর আমরা দেখবো 2 নম্বরের অঙ্কটা। চলো এবারে 2 নম্বরটা করি। সুভাষ কাকার হাতের লেখা
105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার হবে? তাহলে এখানে দেখো তিনটে রাশি কি কি আছে। এখানে তিনটে রাশি আছে পৃষ্ঠা, লাইন আর শব্দ। পৃষ্ঠার সংখ্যা, লাইনের সংখ্যা, শব্দ সংখ্যা। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে পৃষ্ঠার সংখ্যা। তাহলে যাকে নির্ণয় করতে হয় তাকে সবসময় খাতার ডান দিকে লিখবো। তাহলে এখানে লিখবো পৃষ্ঠার সংখ্যা, পৃষ্ঠার সংখ্যা। আর এখানে লিখবো শব্দের সংখ্যা, আর এখানে লিখবো লাইনের সংখ্যা। এবার দেখো আবার অঙ্কতে ফিরে যাই। কি বলেছে অঙ্কটাতে? না 105 পৃষ্ঠার বইয়ে, তাহলে প্রথমে আমাদের 105 পৃষ্ঠার একটা বই ছিল। পৃষ্ঠা মানে তোমরা নিশ্চয়ই জানো পাতা, পেজ। পৃষ্ঠার একটা বই ছিল যেখানে গড়ে 25টি করে লাইন ছিল, মানে প্রত্যেকটা পৃষ্ঠায় 25টি করে লাইন ছিল এবং প্রতি লাইনে 8টি করে শব্দ ছিল এবং প্রতি লাইনে 8টি করে শব্দ ছিল। এবার বলছে ওই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকে, 30টি করে লাইন থাকে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকে, তাহলে বলছে বইটি কত পৃষ্ঠার হবে। এবার আমরা দেখব যে এই পৃষ্ঠার সংখ্যা যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, তাই আমাদের দেখতে হবে লাইনের সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক এবং শব্দের সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক। তাহলে তোমরা ভাবো যদি শব্দের সংখ্যাকে স্থির রাখা হয়, তাহলে শব্দের সংখ্যাকে যদি স্থির রাখা হয় তাহলে লাইনের সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়বে না কমবে? প্রথমে আমরা লাইনের সংখ্যাকে স্থির রেখে দেখব শব্দের সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়বে না কমবে। তোমরা ভাবো যে যদি মনে করো তোমরা হয়তো স্কুলে লিখছো, যে তোমাদের হয়তো খাতার পাতা শেষ হয়ে গেছে, আর মাত্র 2টি পাতা আছে, কিন্তু ম্যাম বলেছে এখন আরো অনেক কিছু লেখাবে, তাহলে তোমরা কি করো? তোমরা তখন ছোট ছোট করে লেখা শুরু করো, তাই তো? আমরা তখন ছোট ছোট করে লিখি যাতে একটা লাইনের অনেকগুলো শব্দ ধরে যায় এবং এইরকম করে আমাদের 2টো পেজে যেন লেখাটা কমপ্লিট হয়ে যায়। তাহলে যদি আমাদের কাছে তখন পেজ যদি কম থাকে, তখন আমরা কি করি না আমরা ছোট ছোট করে লিখি যাতে আমাদের লেখাটা ওখানে হয়ে যায়। তাহলে কি হচ্ছে, শব্দের সংখ্যা লাইনের সংখ্যা স্থির। মনে কর তুমি যতগুলো তোমার হয়তো রুলটা না লাইন দেওয়া খাতায় লিখছো, তাহলে তোমার লাইনটা কি হবে, ওটা স্থির থাকবে, তাই তো? লাইন তখন তুমি বাড়াতে পারবে না, তখন লাইনের সংখ্যা কোনো আমার স্থির আছে। কিন্তু আমি ছোট ছোট করে লেখার জন্য আমার প্রত্যেকটা লাইনে এক শব্দগুলো বাড়ছে, মানে আগে প্রত্যেকটা লাইনে 8টি করে শব্দ লিখতাম, এখন প্রত্যেকটা লাইনে আমি 10টি করে শব্দ লিখছি। তাহলে ছোট ছোট করে লেখার ফলে কি হচ্ছে, আমাদের তখন পৃষ্ঠার সংখ্যাটা কমছে, মানে আমাদের পেজে হয়ে যাচ্ছে, কম জায়গা লাগছে। তাহলে এখানে যেই শব্দের সংখ্যাটা বাড়ছে তাহলে পৃষ্ঠার সংখ্যাটা কমছে। এখানেও দেখতে পাচ্ছি যে একটা রাশি অর্থাৎ শব্দের সংখ্যাটা যখন বাড়ছে তখন আমাদের পৃষ্ঠার সংখ্যাটা কমছে। তাহলে এখানে আমরা লিখব প্রথম ধাপ যে লাইনের সংখ্যা স্থির রেখে শব্দের সংখ্যা যদি বাড়ে তাহলে পৃষ্ঠার সংখ্যা কমে। অতএব শব্দের সংখ্যা এবং পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে একটা বাড়লে একটা কমলে কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, এই দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবার তোমরা ভাবো যে যদি শব্দের সংখ্যাকে স্থির রাখা হয়, এবার মনে করো ম্যাম বললো যে তুমি ছোট ছোট করে লিখবে, ঠিক আছে, কিন্তু শব্দ মানে একটা লাইনে 8টা জায়গায় যেন তুমি আর শব্দ বাড়াতে পারবে না, একটা লাইনে তোমাকে 8টা শব্দই লিখতে হবে। তাহলে তখন কি করবে না, তখন তুমি মনে করো তুমি সাদা খাতায় লিখছো, তখন তুমি 2টো লাইনের মধ্যে গ্যাপটাকে কমাবে। মনে করো এইরকম তুমি 2টো লাইন লিখতে এতটা মাঝখানে গ্যাপ দিতে, এবার তুমি কি করো 2টো লাইনের মাঝখানে গ্যাপটাকে কমিয়ে কমিয়ে লিখবে।
ঠিক তো, শব্দ তোমার ওইগুলোই থাকবে, কিন্তু তুমি দুটো লাইনের মধ্যে গ্যাপটাকে কমাবে। তখন তুমি কি করবে, একটা পাতাতেই লাইনটা বেড়ে যাবে তোমার। যেখানে তুমি একটা পাতায় 25টা লাইন লিখতে, সেখানে তোমার 30টা লাইন। তাহলে যখন তুমি লাইনটাকে বাড়িয়ে দিলে তখনও তোমার কি হলো না, পৃষ্ঠা সংখ্যা তোমার কমে গেল। তাহলে এখানেও যখন লাইনের সংখ্যাটা আমাদের বাড়লো, তখন আমাদের পৃষ্ঠার সংখ্যাটা কি হলো, কমে গেল। তাহলে এই সম্পর্কটাও কি হলো, আমাদের ব্যস্ত সম্পর্ক হলো। তাহলে এর সাথে এরও কি সম্পর্ক হলো, আমার ব্যস্ত সম্পর্ক হলো, ব্যস্ত সম্পর্ক হলো। এবার দেখবো আমাদের পৃষ্ঠা সংখ্যা নির্ণয় করতে হবে। লিখবো অতএব পৃষ্ঠার সংখ্যা কি আছে আমাদের, জিজ্ঞাসা চিহ্ন ওপরে কি দেওয়া আছে, 105। তাহলে 105টা আমরা লিখবো ইন্টু দুটো বাই দেবো। কেন দুটো বাই দেবো, কারণ আমাদের দুটো রাশি আর পড়ে আছে পৃষ্ঠা সংখ্যাকে লিখলে। তাহলে দেখবো এই লাইনের সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক, না ব্যস্ত সম্পর্ক। তাহলে ওপরে 25 নিচে 30, ওটাই লিখে দেবো, ওপরে 25 নিচে 30। একই রকম শব্দের সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ওপরে 8 নিচে 10, ওপরে 8 নিচে 10 আমরা লিখে দিলাম। এবার দেখবো কাটাকুটি করলে কত হয়। এখানে কাটবো, 5 দিয়ে কাটি, 5 5 এ 25, 5 6 এ 30। ঠিক, এবারে 6 আর 8 কে কাটবো, 2 4 এ 8, 2 3 এ 6, 3 দিয়ে এবারে 105 কে কাটি, 3 3 এ 9, 10 1 5, 3 5 এ 15, 3 35। এবারে কাটবো 5 দিয়ে 2 কে, 5 2 এ 10 আর 2 2 এ 4। তাহলে দেখো এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, ওপরে কি কি থাকছে, 35 আর 2। তাহলে এদের দুজনকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে না, 70টি। তাহলে আমাদের যদি লাইনের সংখ্যা 30টি হয় এবং শব্দের সংখ্যা 10টি হয়, তাহলে পৃষ্ঠার সংখ্যা হবে 70টি। তাহলে আমাদের পৃষ্ঠার সংখ্যা নির্ণয় হয়ে গেল। এরপর দেখবো 3 অঙ্কটা কি বলা আছে। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্রাক্টর লাগবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। ট্রাক্টর, এখানে 3টে রাশি কি কি আছে, একটা আছে জমির পরিমাণ যেটা আমাদের বিঘাতে দেওয়া আছে, আরেকটা আছে দিন সংখ্যা, এবং আরেকটা আছে ট্রাক্টরের সংখ্যা। তাহলে আমাদের ট্রাক্টরের সংখ্যা নির্ণয় করতে হবে। এবার যাকে নির্ণয় করতে হয় তাকে কোন দিকে লিখতে হয়, সবসময় ডান দিকে লিখতে হয়। তাহলে লিখবো ট্রাক্টরের সংখ্যা, এরপর লিখবো দিন সংখ্যা, এরপর লিখবো জমির পরিমাণ। আমি লিখে নিয়েছি। এরপর আবার অঙ্কটা দেখি। বলেছে 540 বিঘা জমি আছে যেটা 14 দিনে চাষ করতে হবে। ঠিক আছে, প্রথম 4 দিনে কি হয়েছে না, 120 বিঘা জমি চাষ করা হয়েছে। সেটা কয়টি ট্রাক্টর করেছে না, 5টি ট্রাক্টর করেছে, 5টি ট্রাক্টর করেছে। এবার বলছে বাকি জমি মানে 540 বিঘা আমাদের মোট জমি ছিল, তার থেকে 120 বিঘা জমি আমাদের চাষ করা হয়ে গেছে। তাহলে বাকি কত আছে, 540 মাইনাস 120, কত বিঘা জমি এখনো পড়ে আছে, 420 বিঘা জমি। এরপর বলেছে দিন, 14 দিনের মধ্যে চাষ করতে হবে। দিন কিন্তু ওটাই আছে, 14 দিনের মধ্যে চাষ করতে হবে। 4 দিন হয়ে গেছে, তাহলে আর কতদিন পড়ে আছে, 14 দিনের মধ্যে 4 দিন হয়ে গেছে, আর 10 দিন এখনো বাকি আছে। এই 10 দিনের চাষ করতে হলে কত ট্রাক্টর লাগবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখবো সাথে কি সম্পর্ক, অর্থাৎ ট্রাক্টরের সংখ্যা যেহেতু নির্ণয় করতে হবে, ট্রাক্টরের সংখ্যার সাথে জমির পরিমাণ এবং দিন সংখ্যার কি সম্পর্ক সেটা দেখবো।
দিন সংখ্যার সাথে ট্রাক্টরের সংখ্যা। এবার তোমরা ভাবো, জমির পরিমাণকে যদি স্থির রাখা হয়, মানে জমির পরিমাণ ধরে নাও 120 আছে, মানে যদি স্থির রাখা হয়, তাহলে দিন সংখ্যা যদি বাড়ে তাহলে ট্রাক্টরের সংখ্যা কমবে না বাড়বে? দিন সংখ্যা বাড়ে মানে কি, বেশি দিন লেগেছে কাজটা শেষ হতে। দিন সংখ্যা বাড়ে মানে হলো কাজটা শেষ হতে বেশি দিন লেগেছে। জমির পরিমাণ কিন্তু স্থির আছে, ওটা কোনো চেঞ্জ হয়নি। তাহলে তোমরা বলো যে দিন সংখ্যা যদি বেশি লেগে থাকে, তার মানে নিশ্চয়ই ট্রাক্টর আমাদের কম ছিল, তাই তো? ট্রাক্টর আমাদের কম ছিল বলেই আমাদের দিন সংখ্যাটা 4 থেকে 10 হয়েছে। তাহলে এইটা যখন বাড়ছে তার মানে ট্রাক্টর আমাদের কম ছিল, দিন সংখ্যা আমাদের বেশি লেগেছে, তার মানে আমাদের ট্রাক্টরের সংখ্যাটা কম ছিল। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সম্পর্ক হচ্ছে। তাহলে দিন সংখ্যা আর ট্রাক্টরের সংখ্যার মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার তোমরা ভাবো, জমির পরিমাণ এবং ট্রাক্টরের সংখ্যা, এখানে দিন সংখ্যাকে যদি স্থির রাখা হয়, মানে ধরে নাও দিন সংখ্যা 4 দিনই আছে, ওটা কোনো পরিবর্তন হয়নি, তাহলে জমির পরিমাণ যদি বাড়ে, মানে আগে 120 বিঘা জমি 4 দিনে চাষ করতে 5টি ট্রাক্টর লাগতো, তাহলে যদি এখন 420 বিঘা জমি থাকে, মানে এতটা যদি বেড়ে যায়, আর দিন সংখ্যা সেই 4 দিনই আছে, তাহলে নিশ্চয়ই আমাদের ট্রাক্টর আরো বেশি লাগবে, তাই তো? ট্রাক্টর তার মানে আমাদের বেশি লাগাতে হবে, তবে তো 4 দিনে এতটা জমি চাষ করতে পারবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জমির পরিমাণ, মানে দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে আমাদের ট্রাক্টরের পরিমাণও বাড়ছে। এই এতক্ষণে আমরা একটা সরল সম্পর্ক পেলাম। কি রকম? জমির পরিমাণটা যখন বাড়ছে তার মানে আমাদের ট্রাক্টরও বাড়াতে হবে, তাহলে এখানে দুটোই বাড়ছে। এইটা হলো সরল সম্পর্ক। সরল সম্পর্ক কখন হয়? আগের ক্লাসে আমরা বলেছিলাম, যখন হয় দুটো রাশি বাড়ে অথবা দুটো রাশি কমে, তখন হয় আমাদের সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সাথে ট্রাক্টরের সংখ্যা, এই সম্পর্কটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক। তাহলে এখানে কি লিখতে হবে? দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ বাড়লে ট্রাক্টরের পরিমাণ বাড়বে। তাহলে জমির পরিমাণ এবং ট্রাক্টরের পরিমাণ হলো সরল সমানুপাতিক সম্পর্ক। এবার আমরা নির্ণয় করব কি? ট্রাক্টরের সংখ্যা। অতএব ট্রাক্টরের সংখ্যা, এরপর দেখো ট্রাক্টরের সংখ্যা কি দেওয়া আছে, 5, সেটাকে লিখলাম। যেহেতু এটা বাদ দিয়ে দুটো রাশি আছে, তাই দুটো বাই দেব। জমির পরিমাণের সাথে ট্রাক্টরের সংখ্যার কি সম্পর্ক হয়েছে? সরল সম্পর্ক। এখানটা একটু দেখবে যে এখানে ওপরে কি আছে? ওপরে আছে 420 আর নিচে, ওপরে আছে 120 এবং নিচে আছে 420। এখানে আমাদের ব্যাপারটা উল্টে যাবে, মানে লেখার সময় ওপরে লিখবো 420 এবং নিচে লিখবো 120। এটা যখন সরল সম্পর্কে আমরা লিখবো, এটা একদম শর্টকাট ট্রিক, মনে রাখার মতো। যখন সরল সম্পর্ক হবে তখন নিচেরটা লিখবো আমরা ওপরে এবং ওপরেরটা লিখবো নিচে। কিন্তু যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন যা থাকবে তাই, অর্থাৎ 4 নিচে 10, এখানেও 4 আর নিচে 10 আমরা লিখবো। এবার এখানে কাটাকুটি করে উত্তরটা বের করতে হবে। এখানে দেখো প্রথমেই আমরা 420 শূন্য আর 120 শূন্যটা কেটে দিলাম। তাহলে এখানে 4 3 12 কাটতে পারবো এবং 3 14 42, ঠিক তো? 3 14 42। এবারে দেখো কাটবো 2 দিয়ে, 2 7 14, 2 5 10 এবং দেখো উপরে আর নিচে এই 5 আর এই 5 কেটে যাবে। তাহলে উত্তর হলো 7। কিন্তু এটা উত্তর নয়, এখানে উত্তর হলো 7, কিন্তু এটা উত্তর নেই। কেন? কারণ অঙ্কটা তোমরা ভালো করে পড়ে দেখো লাস্টে কি চেয়েছে। এখানে লাস্টে চেয়েছে যে আরো কটি ট্রাক্টর লাগবে। যদি বলতো শুধু যে কটি ট্রাক্টর লাগবে তাহলে উত্তর 7 একদম রাইট। কিন্তু এখানে উত্তর কিন্তু কটি ট্রাক্টর বলেনি, এখানে বলেছে আরো কটি ট্রাক্টর লাগবে। মানে আমাদের কাছে অলরেডি 5টা ট্রাক্টর আছে,
তার দরকার আমাদের 7টা, আরো কটি লাগবে? 2টি লাগবে একদম। তাহলে উত্তর এখানে কি লিখবে যে আরো আরো অতএব আরো 7 - 5 সমান 2টি ট্রাক্টর লাগবে। বাস এটাই হলো আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটা দেখে নিই। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসে তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি। এখানেও দেখো 3টে যে রাশি আছে, কি কি আছে? একটা জনসংখ্যা, একটা দিন সংখ্যা, একটা রাস্তার পরিমাণ। তাহলে এখানে বের কি করতে হবে? এখানে নির্ণয় করতে হবে কত দিন লাগবে, অর্থাৎ দিন বের করতে হবে। তাহলে এখানে লিখবো দিন সংখ্যা, আর এখানে রাস্তার পরিমাণ, আর এখানে কি লিখবো? জনসংখ্যা। 30 জন লোক, প্রথমে কি ছিল? 30 জন লোক ছিল। 30 জন লোক আছে যারা রাস্তার 15 দিনে 3/7 অংশ সারিয়েছে। 3/7 অংশ সারিয়েছে। তাহলে বলছে যে যদি আরো 10 জন আসে, তাহলে দেখো 30 জন আমাদের ছিল। এখানে একটু উত্তর, এখানেও অনেকের ভুল হয়। এখানে অঙ্কটা ভালো করে করবে। শুধু 10 জন কিন্তু বলেনি যে 10 জন কতদিনে করবে বা এরকম কিছু বলেনি। এখানে বলেছে আরো 10 জন, আরো 10 জন লোক কাজটি করতে এলো। তাহলে তার মানে আমাদের 30 জন লোক ছিল, আরো 10 জন এলো, তার মানে এখন 40 জন লোক আছে। 40 জন লোক রাস্তার বাকি অংশ। এবার আমরা কি করে বুঝবো যে বাকি অংশ কত? এখানে দেওয়া আছে 3/7 অংশ। আমরা সব সময় ধরি যে সম্পূর্ণ অংশটা আমাদের 1 অংশ। আমরা সব সময় এটা ধরে থাকি যে আমাদের কোনো কাজের সম্পূর্ণ অংশটা হলো 1। তাহলে বলো, সম্পূর্ণ অংশটা যদি 1 হয় এবং তার থেকে যদি 3/7 অংশ কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে বাকি অংশ কত? বাকি মানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে এটা কত হবে? এখানে নিচে হরে কত আছে? 7, 7 নামবে, এবং এখানে 7 একে 7 - 3 অর্থাৎ 4। 7 একে 7 - 3 অর্থাৎ 4। তাহলে আমাদের বাকি অংশ কত? 4/7। এই অংশটা কত দিনে করবে সেটা আমাদের নিয়ে নিতে হবে। এবার দেখবো জনসংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক। রাস্তার পরিমাণ যদি স্থির থাকে, তাহলে জনসংখ্যা আর দিন সংখ্যা সব সময় আমরা বলেছি কি হয়? ব্যস্ত সম্পর্ক হয়। এটা নিয়ে ভাবার প্রয়োজনই নেই। জনসংখ্যা, দিন সংখ্যা সব সময় ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে জনসংখ্যা আর দিন সংখ্যা কি হয়ে গেল? ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। তাহলে এই জনসংখ্যার সাথে কি সম্পর্ক হলো? ব্যস্ত সম্পর্ক হলো। এবার দেখবো রাস্তার পরিমাণ। রাস্তার পরিমাণকে তোমরা এইভাবে ভাবো যে যদি কাজের পরিমাণটা আমাকে যদি বেশি কাজ করতে দেয়, তাহলে আমাদের বেশি সময় লাগবে, তাই তো? বেশি কাজ করতে হলে আমাদের বেশি সময় লাগবে, কারণ আমার এখানে জনসংখ্যা স্থির আছে। জনসংখ্যাকে স্থির রেখে যদি আমাদের রাস্তার পরিমাণটা বাড়ে, তাহলে আমাদের সেই রাস্তাটা সারাতেও বেশি দিন সময় লাগবে। তাহলে এই দুটোর মধ্যে কি হচ্ছে? সরল সম্পর্ক হচ্ছে, কারণ রাস্তার পরিমাণ বাড়লে দিন সংখ্যাও বাড়ছে। তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে আমাদের সরল সম্পর্ক। ঠিক, তাহলে এখানে কি লিখতে হবে না? জনসংখ্যা স্থির রেখে রাস্তার পরিমাণ বাড়লে সেই রাস্তা সারাতে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ রাস্তার পরিমাণ এবং দিন সংখ্যার মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক আছে। এই লাইনটা তোমরা লিখবে। তারপর এবারে নির্ণয় করব কি? দিন সংখ্যা। অতএব দিন সংখ্যা এবার এখানে দেখবে ভালো করে কি আছে। এখানে 15 লিখবো, যেহেতু দুটো রাশি তাই দুটো বাই দিলাম। দুটো রাশি, দুটো বাই। এই দুটোর সাথে কি সম্পর্ক? জনসংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কে কি বলেছিলাম? যে উপরে থাকে সেই উপরে বসে, এবং যে নিচে থাকবে সেই নিচে বসবে, অর্থাৎ উপরে 30 এবং নিচে
40 বসিয়ে দিলাম। এবার দেখবো যে এই দুটোর সাথে কি সম্পর্ক, না সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্কে কি পড়েছিলাম, উল্টো হয়, অর্থাৎ যে নিচে থাকে সে বসে ওপরে, বায়ের ওপরে, এবং যে ওপরে থাকে সে বসে নিচে। তাহলে 4/7টা হবে আমার ওপরে, অর্থাৎ 4টাকে লিখবো ওপরে, 7টাকে লিখবো নিচে, এরকম ভাবে লিখবো। এবং 3/7টা হবে নিচে, 3টাকে লিখবো ওপরে এবং নিচে 7টাকে আমি লিখে দেবো ওপরে, মানে 3টাকে লিখবো নিচে এবং 7টাকে লিখবো ওপরে। এইটা দেখো একটু ভালো করে, কি ছিল 4/7, 4 কি করলাম 4/7 লিখে দিলাম, কিন্তু 3/7টা আমার কোথায় হওয়ার কথা ছিল, 3/7টা আমার এখানে হওয়ার কথা, তাই তো। তাই এই 7টাকে আমি এইখানে না লিখে, নিচে না লিখে, একে আমি কি করলাম উপরে লিখে দিলাম উল্টে। এরপর করবো কাটাকুটি। কিভাবে কাটবে, কোনাকুনি তো আমি দেখতেই পাচ্ছি এখানে 7 কেটে যাবে, আগে আমি কোনাকুনি 7 কেটে দিলাম। এবার 3, এই 0 আর এই 0, 30-এর 0, 40-এর 0 কেটে গেল। এরপর কি হবে, 3 আর 3 কাটবে, কোনাকুনি 4 কাটবে, পড়ে থাকলো কি 15। এই কাটাকুটিটা দেখছো কতটা সোজা, এখানে কোনো কিছুই কাটতে হলো না, শুধু কোনাকুনি একই একই সংখ্যা ছিল, কেটে গেল। তাহলে থাকলো পড়ে আমাদের 15। তাহলে উত্তর আমাদের হচ্ছে 15। এখানে আমাদের 15 দিনই আমাদের লাগছে। 5এর অঙ্কটা দেখে নিই। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে সময়, এখানে 3টে রাশি যেগুলো দেওয়া আছে সেগুলো কি দেওয়া আছে, একটা দেওয়া আছে সময় যেটা নির্ণয় করতে হবে, এবং একটা দেওয়া আছে জলের পরিমাণ মানে কত লিটার জল তুলছে, আর একটা আছে অশ্ব ক্ষমতা, 5 অশ্ব ক্ষমতা। এখানে কিন্তু 5টি পাম্প বা 7টি পাম্প কিন্তু দেয়নি, এখানে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ হর্স পাওয়ার মানে পাম্পের ক্ষমতা, পাম্পের কাজটা করার ক্ষমতা এখানে বলা হয়েছে, যে একটা পাম্প আছে 5 এবং আরেকটা হচ্ছে 7। তাহলে এখানে নির্ণয় যেটা করতে হবে সেটা হচ্ছে সময়, এবং এখানে দেওয়া আছে জলের পরিমাণ, এটা আমাদের কিসে দেওয়া আছে, লিটারে, এবং এখানে হবে অশ্ব ক্ষমতা। তাহলে বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল তুলছে কত সময়, না 8 ঘন্টায়। তাহলে বলছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 63,000 লিটার জল তুলবে কত সময়, ঠিক। তাহলে এখানে 8 ঘন্টায় তুলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল, তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল কত সময় তুলবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এবার তোমরা ভাবো দেখি কার সাথে কি সম্পর্ক, সময়ের সাথে অশ্ব ক্ষমতার সম্পর্ক প্রথমে দেখবো। মনে করো জলের পরিমাণ আমাদের স্থির আছে, জলের পরিমাণ আমাদের স্থির আছে মানে কোনো 36,000 লিটার জলই আছে, কিন্তু 5 অশ্ব ক্ষমতা পাম্পের সেই 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় লাগছে। এবার যদি পাম্পের ক্ষমতাটা বাড়ে তাহলে এই 36,000 লিটার জল তুলতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? তোমরা একটু ভাবো যে যদি ক্ষমতাটা বাড়ে, কারো হয়তো পাওয়ার বেশি, তার কি হবে, কাজটা করতে কম সময় লাগবে। তাহলে ক্ষমতাটা যখন এখানে বাড়ছে পাম্পে, তখন সেম কাজটা করতে পাম্পের কম সময় লাগছে। তাহলে এইটা যখন আমাদের বাড়ছে তখন এইটা আমাদের কমছে, সময় আমাদের কমছে। তাহলে অশ্ব ক্ষমতার সাথে সময়ের কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে। তাহলে এইটার সাথে এটার কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি লিখবে না, জলের পরিমাণকে স্থির রেখে পাম্পের অশ্ব ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, জল তুলতে কম সময় লাগবে। এটা হলো এদের মধ্যে হলো ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। এরপর ভাবো অশ্ব ক্ষমতা আমাদের স্থির আছে, মানে 5 অশ্ব ক্ষমতারই পাম্প আছে,
জল আমাদের বেশি তুলতে হবে, মানে জলের পরিমাণটা 36,000 থেকে 63,000 হয়ে গেছে, মানে বেশি কাজ। বেশি পরিমাণ জল মানে কি বেশি কাজ করতে সময়ও নিশ্চয়ই বেশি লাগবে, কাজ বেশি করতে সময় বেশি লাগবে। তাহলে এই দুটোর মধ্যেও কি সম্পর্ক হচ্ছে, আমাদের সরল সম্পর্ক হচ্ছে। ঠিক এখানে জলের পরিমাণ যখন বাড়ছে সময়ও বেশি লাগছে তুলতে, কারণ অশ্ব ক্ষমতা আমাদের একই আছে, অশ্ব ক্ষমতা কোনো বাড়েনি। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এইটা যখন আমাদের বাড়ছে তার মানে সময়ও আমাদের বাড়ছে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক যখন দুটোই বাড়ছে তার মানে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। এখানে কি লিখতে হবে না, অশ্ব ক্ষমতা মানে পাম্পের অশ্ব ক্ষমতাকে স্থির রেখে যদি জলের পরিমাণ বাড়ানো হয় তবে সেই জল তুলতে বেশি সময় লাগবে। অতএব জলের পরিমাণের সাথে সময় সরল সমানুপাতি সম্পর্কে আছে। এরপর নির্ণয় করব সময়টা কত। অতএব সময় আমাদের কত আছে, এখানে 8, দুটো রাশি আছে তাই 2/। এর সাথে এর কি সম্পর্ক দেখলাম, ব্যস্ত সম্পর্ক। অতএব ওপরে 5 হবে নিচে 7 হবে। কিন্তু এর সাথে এর কি সম্পর্ক না, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্কের সময় যে নিচে থাকে সে বসবে উপরে এবং যে উপরে থাকে সে বসবে নিচে। এখানে তো শূন্যগুলো দেখেই প্রথমেই কাটতে হাত নিস্পিস করেছে, শূন্যগুলো আগে কেটে নি। তাই তো শূন্যগুলো কেটে দিলাম। এবার দেখো 63 আর 36 কোনাকুনি দেখতে পাচ্ছে 7, 9, 63, 7, 9, 63 আর ওপর নিচে দেখতে পাচ্ছে 9, 4, 36। ঠিক এবারে ওপরে এখানে 8 আছে, 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে এখানে কি 5 দুগুণে পাশাপাশি কি হবে 10, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের 10 ঘন্টা। উত্তর আমাদের 10 ঘন্টা। তাহলে এখানে উত্তর কি না, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 জল তুলতে 10 ঘন্টা সময় লাগে। এরপর 6 অঙ্কটা দেখে নেব। একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে বিদ্যুৎ খরচ হবে বের করতে হবে, মানে বিদ্যুতের পরিমাণ বের করতে হবে, বিদ্যুৎ খরচের পরিমাণ বের করতে হবে। বিদ্যুৎ খরচের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে কি লিখবো, এখানে লিখবো আমাদের সময়। সময়টা কিসে দেওয়া আছে, ঘন্টাতে দেওয়া আছে। এবং এখানে লিখবো অশ্ব ক্ষমতা। এখানে কিন্তু পাম্প নয়, এখানে মোটর, তাই তো। তাহলে এখানে দেখবো কি বলেছে না, দুটো মোটর আছে, একটা 5 অশ্ব ক্ষমতার মোটর, একটা 3 অশ্ব ক্ষমতার মোটর। 5 অশ্ব ক্ষমতার মোটরটা কি করছে না, যদি 8 ঘন্টা চালানো হয় তাহলে ও 20 একক বিদ্যুৎ খরচ করছে। 3 অশ্ব ক্ষমতার মোটরটা যদি 10 ঘন্টা চালানো হয় তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে সম্পর্কগুলো কি হচ্ছে, কার সাথে কি সম্পর্ক। বিদ্যুৎ খরচের পরিমাণের সাথে দেখতে হবে অশ্ব ক্ষমতার কি সম্পর্ক। সময় মনে কর স্থির আছে, সময় 8 থেকে 10 হয়নি, 8 ঘন্টাই আছে, সময় আমাদের স্থির। তাহলে 5 অশ্ব ক্ষমতা মানে যার পাওয়ার বেশি ছিল সে নিচ্ছিল 20 একক বিদ্যুৎ, যার পাওয়ার কম আছে, ক্ষমতা কম আছে, সে কি করবে, ওর থেকে কম বিদ্যুৎ খরচ করবে, তাই তো। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে মোটরটার ক্ষমতা যখন কমছে, মানে 5 অশ্ব ক্ষমতা থেকে 3 অশ্ব ক্ষমতার দিকে হচ্ছে, তখন বিদ্যুৎ খরচের পরিমাণটাও আমাদের কমবে। তাহলে এখানে যখন অশ্ব ক্ষমতা আমাদের কমছে তখন আমাদের বিদ্যুৎ খরচের পরিমাণটা কমবে। তাহলে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক হচ্ছে, এদের দুজনের মধ্যে হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এখানে লিখবো কি না, সময় স্থির রেখে মোটরের অশ্ব ক্ষমতা কমলে বিদ্যুৎ খরচের পরিমাণ কমবে। অতএব অশ্ব ক্ষমতা এবং
বিদ্যুৎ খরচের পরিমাণ কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। এবার মনে করো অশ্ব ক্ষমতা আমাদের সেম আছে, 5 অশ্ব ক্ষমতাই আছে, একটাই পাম্প আছে, সরি মোটর আছে। তাহলে সময়টা যদি মানে রোজ যদি 8 ঘন্টার জায়গায় যদি 10 ঘন্টা চালানো হয়, তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়বে না কমবে? তাহলে যদি রোজ 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা চালানো হয়, তাহলে কি হবে? বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়বে। আমরা যদি বেশিক্ষণ ধরে কিছু চালিয়ে রাখি, তাহলে তো বিদ্যুৎটাও বেশি পড়বে। যখন আমরা বাড়িতে সারাদিন ধরে টিভি দেখি বা সারাদিন গরমকালে ফ্যান চালিয়ে রাখি, তখন কি বলে, বাবা সারাদিন ফ্যানটা চলছে, কত বিল পুড়ছে জানিস? মানে কি, আমরা যখন আমরা অনেকক্ষণ ধরে চালিয়ে রাখছি, তার মানে কি বিদ্যুতের খরচের পরিমাণটাও বাড়ছে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যখন এটা সময়টা বাড়ছে, তখন আমাদের বিদ্যুতের খরচের পরিমাণটাও বাড়ছে। তাহলে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক হচ্ছে। আমরা কি পেলাম? দুটোই এখানে সরল সম্পর্ক। এরপর আমাদের নির্ণয় করতে হবে বিদ্যুৎ খরচের পরিমাণ। কি লিখবো এখানে? 20 দুটো বাই দিলাম। এবার এর সাথেও সরল সম্পর্ক, ওর সাথেও সরল সম্পর্ক। এর সাথে সরল সম্পর্ক, তার মানে নিচে 3 আছে, এই 3টাকে লিখবো ওপরে, আর ওপরে 5 আছে সেটাকে লিখবো নিচে। এখানেও তাই করবো, ওপর নিচে 10টাকে লিখবো ওপরে, এবং ওপরে 8টাকে লিখবো নিচে। এই জিনিসটা কেউ ভুল করবে না। সরল সম্পর্ক যখনই হবে, তখন ব্যাপারটা উল্টে যাবে, এবং ব্যস্ত সম্পর্ক হলে অ্যাজ ইট ইজ যেমন আছে ওইরকম বসবে। এবার কি করব? কাটাকুটি করব। এবার কাটাকুটিটা করে নি। 5 4 20, 4 2 8, 2 5 10। তাহলে দেখো পাশাপাশি কি থাকছে? 5 আর 3 15। তাহলে 15 একক। তার মানে কি হচ্ছে? যদি 3 অশ্ব ক্ষমতার মোটর আমরা 10 ঘন্টা করে চালাই, তাহলে আমাদের 15 একক বিদ্যুৎ খরচ হবে। এরপর আমরা পরবর্তী অঙ্কটি করব। 7 নম্বর অঙ্কটা দেখে নিই। গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তার কতজন তাঁতি মানে তাঁতির সংখ্যা, তাঁতি মানে তো নিশ্চয়ই জানো যারা কাপড় বোনে, তাহলে সেই তাঁতির সংখ্যাটা বের করতে হবে এখানে। তাহলে তাঁতির সংখ্যা, আর এখানে কি বলেছে? এখানে বলেছে শাড়ির সংখ্যা বা দিন সংখ্যা লিখতে পারি এখানে মাঝখানে, এবং এখানে লিখবো শাড়ির সংখ্যা। দেখো এবারে কি বলেছে, যে 14 জন তাঁতি ছিল। প্রথমে কতজন তাঁতি ছিল? 14 জন তাঁতি ছিল। 14 জন তাঁতি বলেছে 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। কিন্তু পুজোর সময় আমাদের অর্ডার এলো কি না, 10 দিনের মধ্যে 300টি শাড়ি বুনতে হবে। কিন্তু তার জন্য কতজন তাঁতি আমাদের দরকার? তাহলে এটা বের করি। আগে দেখবো তাঁতির সংখ্যা মানে কি? সেই জনসংখ্যাই তো। তাঁতির সংখ্যা মানে জনসংখ্যা। তো জনসংখ্যা দিন সংখ্যা সব সময় কি সম্পর্ক হয় তোমরা তো জানো, সেটা সবসময় কি হয়? ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে জনসংখ্যা দিন সংখ্যা এটা হয়ে গেল ব্যস্ত সম্পর্ক। কোনো ভাবারই দরকার নেই। যখনই দেখবে জনসংখ্যা দিন সংখ্যা আছে, তার মানে সেটা ব্যস্ত সম্পর্ক, কিছু ভাবার দরকার নেই। শাড়ির সংখ্যা, তাঁতির সংখ্যা। শাড়ির সংখ্যা যদি বাড়ে, তার মানে আমাদের তাঁতির সংখ্যা বাড়াতে হবে। দিন সংখ্যা স্থির আছে, মনে করো 12 দিনের জায়গায় 12 দিনই আছে, 10 দিন হয়নি। তাহলে যদি 300টি শাড়ি, মানে শাড়ির সংখ্যা মানে কি? আমাদের কাজের পরিমাণ। শাড়িকে আমরা কি ভাবতে পারি না? কাজ, আমাদের কাজ। কাজের পরিমাণটা আমাদের বাড়ছে, তাহলে আমাদের কি করতে হবে? তাঁতি আরো বেশি লাগাতে হবে। মানে এখানে যখন শাড়ির সংখ্যা বাড়ছে, তার মানে আমাদের তাঁতির সংখ্যাও বাড়বে। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক হচ্ছে? এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। এবার আমি দেখবো তাঁতির সংখ্যা কত। অতএব তাঁতির সংখ্যা কি লিখবো? এখানে 14 আছে, 14টা লিখবো, দুটো বাই দেখবো
কারণ দুটো রাশি আছে। এর সাথে কি সম্পর্ক ছিল? সরল সম্পর্ক। তাহলে কি হবে? এই 300টা হবে আমাদের ওপরে আর 210টা হবে আমাদের নিচে। এর সাথে কি সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক। তাহলে একই রকম ওপরে 12 আর নিচে 10 আমাদের বসে যাবে, তাই তো? তাহলে এখানে এবারে কাটাকুটিটা করব। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 210-এর এই 0 আর 300-র এই 0 কেটে দিলাম। এরপর 10-এর এই 0 আর 30-এর এই 0 কেটে দিলাম। তাহলে ওপরে 3 নিচে 21। 3 কততে 21? অবভিয়াস 3 7 21 কাটলাম। এবার 7 2 14 কাটলাম। আর কি কিছু কাটবে? কিচ্ছু না, নিচে তো কিচ্ছু নেই। ওপরে 2 আর 12 24। তাহলে এখানে 24 জন তাঁতি। উত্তর এটা 9। ঠিক, কারণ আমাদের 14 জন তাঁতি অলরেডি ছিল, আমাদের দরকার 24 জন তাঁতি। তাহলে আর কতজন দরকার? মানে এখানে নির্ণয় করতে হবে আরো কতজন তাঁতি দরকার। আমাদের দরকার আর 10 জন তাঁতি। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে আরো 24 মাইনাস 14 সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। ঠিক, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এখানে উত্তর হলো 10 জন। আজকের মতো ক্লাস এই অবধি। আজ আমরা কষে দেখি 10.2-এর 1 থেকে 7-এর সব অঙ্কগুলো করে নিলাম। পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব এই চ্যাপ্টারেরই। তাহলে আজকের মতো এই অবধি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, একটু হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে এইভাবে আরো নিত্য নতুন অনেক ক্লাস আমি আনতে পারবো। আজকের মতো এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।